বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বর্তমানে যে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সবাই জানি। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের যে সখ্যতা, এই সখ্যতা ভারতকে কি নতুন করে চাপে ফেলতে শুরু করে দিচ্ছে? এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টানটান অবস্থায় রয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা সহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করলো বাংলাদেশ। জাস্ট ক্ষমতায় থাকার জন্য 1971 গোপন চুক্তি করেছে, মুজিবুর রহমানের 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিয়েছে তার সারা জীবন ভারত মনে রাখবে, মানে অসংখ্য চুক্তি করেছে। এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে? চুক্তি রাখে? আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে রাজপথে বড় ধরনের কর্মসূচি আসতে পারে। অলরেডি নানান মহল থেকে প্রস্তাব আসছে যে মার্চ ফর ইউনূস করতে, এর মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ডক্টর ইউনূস যেন ক্ষমতা থেকে না যান, সেটা যেভাবেই হোক না কেন। তার জন্যে যে কোনো বৈধতা দেওয়ার জন্য যে কোনো বিধান প্রয়োজনে করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্রের কঠিন জবাব দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে বিপদে ফেলতে মরিয়া ভারতকে খেলা দেখালো ডক্টর ইউনূস। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের জবাবে এবার ভারতের সকল ট্রান্সশিপমেন্ট বাতিল করলো বাংলাদেশ। হাসিনা আপার বুদ্ধি শুনে ভারত শেষ, কঠিন খেলা দেখালো বাংলাদেশ। দাদাগিরি দেখানো ভারত এখন বাংলাদেশের ভয়ে কাঁপছে, যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে ভারত। অবশেষে মোদীর খেলা শেষ। এদিকে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে রাজপথে বড় কর্মসূচি আসছে। ডক্টর ইউনূসই কি 5 বছর ক্ষমতায় টিকে থাকছে? বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘটনায় ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূসের কঠিন অ্যাকশন, মোদীর চূড়ান্ত পরাজয় এবং ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে সাধারণ জনগণের রাজপথে নামার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা সহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করলো বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবেকো, সাইকেল, মোটর পার্টস, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার সহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলো ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। সম্প্রতি ভারত সরকার তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বাতিল করায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও নো প্রোটোকল বাতিলের মতো পাল্টা পদক্ষেপের দাবি উঠেছিল। রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি মাসের প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছে 105,23,60,000 ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 12,838 কোটি টাকার বেশি। এদিকে 15 এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ $26.5 বিলিয়ন ছাড়িয়েছে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ উন্নীত হয়েছে $26,516 মিলিয়ন বা 26.51 বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী অর্থাৎ BPM 6 অনুযায়ী রিজার্ভ এখন 21,175.54 মিলিয়ন মার্কিন ডলার। তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টানটান অবস্থায় রয়েছে। যদিও থাইল্যান্ডে হওয়া সামিটের সময় যখন মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের সঙ্গে মিটিং করেন, তখন থেকে অনেকেই বলছেন যে এবার হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা চেঞ্জ আসতে পারে। আর এইরকম কথা তো হচ্ছিল ঠিক এই সময় রাশিয়ায় নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ গিয়ে পৌঁছায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন টানাপোড়েন। অনেকেই বলছেন যে এটি নেহাত সাধারণ সফর নয়, বরং কোনো বড়সড় অপারেশনের প্রস্তুতি কি শুরু হয়ে গেল না? তো এর পেছনে কি ভারত আর রাশিয়ার মধ্যে আগে থেকেই কোনো আলোচনা হয়ে গেছে? আর রাশিয়া যখন এই অঞ্চলে নিজেদের পা রাখছে তখন আমেরিকা করে বসে থাকবে এমনটা তো ভাবাই ভুল। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আমেরিকা ও বাংলাদেশের সঙ্গে মিলে মায়ানমারে একটি বড় মিশনের পরিকল্পনা করছে। যদি পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যায় যে ভারত, বাংলাদেশ আর মিয়ানমার মিলে এখন এমন একটি সেন্সিটিভ বেল্টে পরিণত হয়েছে যেটাকে আজকের দুনিয়ায় হাই বাফার জোন বলা যেতে পারে। কারণ এই অঞ্চলেই এখন একসাথে জড়িয়ে পড়েছে বিশ্বের সব থেকে বড় বড় শক্তিধর দেশ আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আগামী 1 মাসের মধ্যে এখানে একের পর এক বড়সড় সামরিক অভিযান বা কৌশলগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন ভবিষ্যতে ডেভেলপমেন্ট এই জায়গা থেকে প্রচুর আসবে, তাই কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন আপনার
চোখ এড়িয়ে না যায় তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ছোট্ট একটি অনুরোধ করবো ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার জন্য, কারণ তাতে করে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওটি কতটা ভালো লাগছে। তো গতকাল একটি চমকে দেওয়ার মতো খবর আসে যে বাংলাদেশের চট্টগ্রামে রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ ভিড়েছে। এই চট্টগ্রাম অঞ্চল নিয়েই তো কিছুদিন আগেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি উঠেছিল। আর ঠিক সেখানেই এমন ঘটনার অর্থ হলো যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বড়সড় পালাবদল ঘটতে চলেছে। এই ঘটনা আবার এমন এক সময় ঘটল যখন মাত্র এক সপ্তাহ আগেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মস্কো সফর সেরে দেশে ফিরেছেন। আপনাদের হয়তো মনে আছে যে এই সফরে রাশিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, আর তার সফরের সময় বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়, যা একটি বড় ইঙ্গিত ছিল। এখন যেহেতু রাশিয়ায় এই যুদ্ধ জাহাজ ভারতীয় সীমান্তের একেবারে পাশে এসে পৌঁছেছে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ভারত এই খবর আগে থেকেই জেনে গিয়েছিল। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এই সফরের পেছনে সত্যি কি কোনো গোপন অপারেশনের প্রস্তুতি চলছে? জানা যাচ্ছে যে 15 এপ্রিল 2025 এই তারিখে রাশিয়ার এই 3টি যুদ্ধ জাহাজ চট্টগ্রামে পৌঁছায়। যদিও এখনো পর্যন্ত সেগুলির নাম বা প্রকৃত অবস্থান বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে বাংলাদেশ সেনা প্রধানের মস্কো সফরের 4 দিনের মাথায় এই ঘটনাগুলি বড় পরিসরে শুরু হয়েছে। জেনারেল ওয়াকার রাশিয়ায় গিয়ে দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন, যেখানে আলোচনা করা হয় এই দুই দেশের মধ্যে কিভাবে সেনার সহযোগিতা আরো জোরদার করা যায়। আর এই হঠাৎ যুদ্ধ জাহাজ পাঠানোর মূল উদ্দেশ্য হিসেবে যা বলা হচ্ছে তা হলো বাংলাদেশ এখন চীনের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার সঙ্গে নতুন সামরিক স্ট্র্যাটেজি গড়তে চাইছে। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের ভেতরেই এখন দুইটি বিপরীতমুখী গোষ্ঠী তৈরি হয়ে গেছে। একদল সেনাবাহিনী চায় বাংলাদেশ যেন চীনের উপর নির্ভরতাকে কমিয়ে আন্তর্জাতিক মহলে আরো ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ অন্য দেশের সঙ্গেও তারা যেন কানেক্টেড থাকে। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন চায় যে বাংলাদেশ যেন চীন ও পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করে চলে। তবে চট্টগ্রামের প্রসঙ্গ নিয়ে বললে খুব শীঘ্রই বোঝা যাবে যে রাশিয়ার এই অঞ্চলে প্রবেশে আদতে ভারত কি সুবিধা পেতে পারে। মনে রাখতে হবে 1971 সালে যখন বাংলাদেশকে স্বাধীন করতে আমরা এগিয়ে এসেছিলাম, তখনও কিন্তু রাশিয়ার সাহায্যে একটি বড় অপারেশন সফল করা হয়েছিল। চট্টগ্রাম এমন একটা এলাকা যেটা বাংলাদেশের ভূখণ্ডের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, আর এখান থেকে শুরু হয় অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ কথাবার্তা, যেমন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আর ইংরেজিতে একে বলে চিটাগং। এই এলাকাতে বাংলাদেশও তার নিজস্ব চিকেন নেক ধরে রেখেছে। এই জায়গাটা এতটাই সেন্সিটিভ কারণ এখান থেকে চীন ও পাকিস্তান বাংলাদেশে প্রবেশ করে নিজেদের সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা করে, আর বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাঘাঁটি তৈরি, ফোর্ট বানানো, মিলিটারি এক্সারসাইজ করার অনুমতি দিয়ে দেয়। এই জন্যই ভারত বাধ্য হয় যে এখানে ব্রাহ্মস মিসাইল সিস্টেম কিংবা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে তার চিকেন নেক অঞ্চলকে সুরক্ষিত করতে। এদিকে ত্রিপুরা থেকে চট্টগ্রামের দূরত্ব বেশি নয়, মাত্র 20 থেকে 22 কিলোমিটার, অর্থাৎ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের দিকে সরাসরি একটা রুট তৈরি করা সম্ভব। এই জায়গাটা আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন মোহাম্মদ ইউনূস দাবি তোলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ল্যান্ডলকড এবং বাংলাদেশই গার্জিয়ান অব দ্য ওশান। এরপর থেকেই ভারত সরাসরি কূটনৈতিক চাপে ফেলতে শুরু করে বাংলাদেশকে। ত্রিপুরা থেকে একাধিক রাজনৈতিক দল বলতে শুরু করে যে আমরা আর ল্যান্ডলকড থাকতে চাই না। যদি চট্টগ্রামের এই অংশ কেটে ভারতের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সরাসরি সাগর পথে কানেক্টেড হয়ে যাবে, আর এর মধ্য দিয়ে গড়ে উঠতে পারে নতুন একটি ভূখণ্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। সবথেকে চমকপ্রদ ব্যাপার হলো চট্টগ্রামের এই অংশে থাকা স্থানীয় জনগোষ্ঠীর একটা বড় অংশ এমন একটা সংযুক্তিকরণ চায়, অর্থাৎ শুধু ভারতের তরফেই নয়, বাংলাদেশের ভেতর থেকেও সমর্থন পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা এখনকার মতো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা কূটনৈতিক পর্যায়ের বিষয় হলেও যখন দুপক্ষ থেকে সমর্থন আসে তখন এমন ধরনের অপারেশনগুলি অনেক সহজ হয়ে যায়। ঠিক 1 মাস আগেই এই দাবিগুলি ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছিল, যখনও ভারত ও বাংলাদেশের মধ্যে এতটা উত্তেজনা তৈরি হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আলোচনাগুলি আরো জোরালো হয়েছে। এখন যদি বাংলাদেশ সত্যি রাশিয়ার সঙ্গে তার ডিফেন্স রিলেশনকে চূড়ান্ত করে ফেলে তাহলে ভারতের লাভটা কোথায়? দেখুন, এখন যখন রাশিয়ার যুদ্ধ জাহাজ চট্টগ্রামে পৌঁছে গেছে তখন বোঝা যাচ্ছে এখান থেকে আগামী দিনে কি ঘটবে তার পরবর্তী আপডেটেই বোঝা যাবে। তবে একটা বিষয় পরিষ্কার যে 1971 সালে ভারত যেভাবে রাশিয়ার সাহায্যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ঠিক সেই ইতিহাস হয়তো আবারও পুনরাবৃত্তি হতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময় পাকিস্তান এবং আমেরিকা একেবারে ঘনিষ্ঠভাবে একসঙ্গে হয়ে গিয়েছিল। আমেরিকার যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য শক্তিশালী অস্ত্র ঠিক ভারতের উপকূলে এসে গিয়েছিল। কোস্টাল এরিয়াতে তারা প্রায় ঢুকেই পড়েছিল। যদি ভারত একদিন দেরি করতো তাহলে সম্ভবত আমেরিকা সরাসরি ভারতকে হামলার লক্ষ্যবস্তু করে তুলত। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি ছিল স্পষ্ট, তার আগেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ ঘোষণা করে দেয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে রাজপথে বড় ধরনের কর্মসূচি আসতে পারে। অলরেডি নানান মহল থেকে প্রস্তাব আসছে যে মার্চ ফর ইউনূস করতে, এর মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে। ডক্টর ইউনূস যেন ক্ষমতা থেকে না যান, সেটা যেভাবেই হোক না কেন। তার জন্যে যে কোনো বৈধতা দেওয়ার জন্য যে কোনো বিধান প্রয়োজনে করতে হবে। সেটা হতে পারে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এভাবেই 5 বছর থাকবে, যেহেতু এই সরকারের কোনো মেয়াদ কোথাও উল্লেখ নেই। অতএব এই সরকার চাইলে সংস্কারের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 5 বছর থাকতে পারে। অথবা ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো জাতীয় সরকার হতে পারে, যে জাতীয় সরকারে বিএনপি, জামাত থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, যেটা হবে ট্রানজিশন গভর্নমেন্ট। মানে একটা শিফট হবে ফ্রম ইন্টারিম টু ট্রানজিশনাল গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা একটা জাতীয় সরকার গঠন করে সেখানে প্লেবিসাইড দেওয়া হবে, রেফারেন্ডাম দেওয়া হবে ফর 5 ইয়ার্স, যে মানুষ এটা মানে কিনা। ডেফিনেটলি মানুষ মানবে, যেভাবেই হোক না কেন। এরকম একটা উদ্যোগ নিতে, বৈধতার একটা ভিত্তি তৈরি করতে মার্চ ফর ইউনূস বা যে কোনো কর্মসূচি যদি রাজপথে দেওয়া হয়, আপনারা সেটা সমর্থন করবেন কিনা, আপনারা থাকবেন কিনা। এটা অমূলক কোনো কথা নয়, অতি গুরুত্বপূর্ণ কথা।
অনেক বিখ্যাত লোকজন, যাদের চিন্তাভাবনা একটা প্রভাব একটা তাসির রাষ্ট্রের উপর পড়ে, এরকম লোকজন এটা নিয়ে ভাবছেন। অতএব অদূর ভবিষ্যতে যদি দ্রুত নির্বাচনের দাবিতে কোনো ভারতের দালাল আন্দোলন শুরু করে, তখন এই ধরনের কর্মসূচির প্রয়োজন হতে পারে। আর প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের মধ্যে অধিকাংশের 5 বছর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। বরং আমরা যেটা জানতে পেরেছি যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান না, এবং তিনি থাকবেন না, এটা অনেক ডিটারমাইন্ড। যে তিনি যখন এসেছেন তখনও তিনি চাননি আসতে, তাকে আনা হয়েছে। এরপরে তিনি সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন, সংস্কার কার্যক্রম হয়তো বা আংশিক করবেন, সংস্কার একটা রাস্তা তৈরি করে দিবেন, সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন, 5 বছর তিনি থাকবেন না। তার অবস্থান এখন পর্যন্ত এটা, আমরা এটা জানতে পেরেছি। কিন্তু আমরা কি চাই? যে ক্ষমতায় আসতেই চায়নি, যে এখনো থাকতে চায় না, তাকেই তো আমরা রাখতে চাই। যার মধ্যে ক্ষমতার লোভ নেই, তাকেই তো আমরা রাখতে চাই। এটাই তো হওয়া উচিত। এই জন্য মার্চ ফর ইউনূস বা যে কোনো কর্মসূচির প্রয়োজন হতে পারে। তো দর্শক, একটা খবর, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে জনগণ এই সরকারকে আরো 5 বছর দেখতে চায়, বিয়ন্ড রিজনেবল ডাউট, জনগণ 5 বছর দেখতে চায়। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বলেননি যে আমরা 5 বছর থাকতে চাই। এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছেন যে 5 বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছুই বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। এর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 বছর থাকার কথা বলেননি, জনগণ বলেছে। এখন এই যে 5 বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলার পর জনগণ পাল্টা কমেন্ট করছে যে না, আপনি না বললেও আমরা চাই। আপনি চিন্তা করেন যে সরকার বলে যে না আমরা থাকার কথা বলি নাই, জনগণ জোর করে বলে যে না আপনাকে থাকতে হবে। এরকম কোনো নির্লোভ বা ক্ষমতা লোভী না কোন সরকার বাংলাদেশে অতীতে এসেছে আর আসবে কি মনে হয়? তো তাদেরকে যদি আপনি 5 বছর মিনিমাম রাখতে না পারেন, তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে এত ভালো যোগ্য মানুষগুলো আমরা পেয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিন্তু আমরা তাদেরকে রাখতে পারলাম না। এই জন্য প্রফেসর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে মার্চ ফর ইউনূস সহ রাজপথে বিভিন্ন কর্মসূচি আসতে পারে। আপনি নিশ্চিত থাকেন যে তথাকথিত কোনো নির্বাচনের মাধ্যমে একটা গোষ্ঠী ক্ষমতা আসবে, যে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা হতে দেওয়া যাবে না। নির্বাচন যদি হয়ও সেটা হবে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাকে ভোট দিবে সে আসবে। কোনো ভারতের দালালকে জনগণ ভোট দিবে না, তারা ক্ষমতা আসতে পারবে না। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো বলেন নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। আবারও বলি দর্শক, নির্বাচন কবে হতে পারে এটার প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটা কখনো ডিসেম্বর বা জুন নয়। ডিসেম্বর বা জুনে নির্বাচন এটা কন্ডিশনাল, মানে ঐক্যমতের ভিত্তিতে। আগে বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই এদেরকে তো একমত হতে হবে। একমত না হলে প্রধান উপদেষ্টার বাপেরও ক্ষমতা নাই ডিসেম্বর জুনে নির্বাচন দেওয়ার। অতএব ডিসেম্বর বা জুনে নির্বাচন, আপনারা এই কথা বুঝে কেউ থাকবেন না। ডিসেম্বর জুনে নির্বাচনে আগে জামাত, এনসিপি, চরমনাইকে রাজি হতে হবে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। বিএনপি তো রাজি। অপরদিকে চট্টগ্রাম ডিসি হলে বৈশাখ অনুষ্ঠানে আগের দিন হামলা ঘটনা ঠিক হয়নি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নিবে। এর আগে সুনামগঞ্জ সাংবাদিকদের তিনি বলেছেন সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন, যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়। দেখেন সমালোচনা করেছে কারা? সমালোচনা করছে বিএনপি, যারা ক্ষমতার লোভে পাগল। জনগণ 5 বছর চাই, ঠিক। দেখেন এই নিউজের নিচে মন্তব্য দেখেন জনগণ, আপনি না বললেও আমরা চাই আপনি 10 বছর থাকেন। বুঝতে পারছেন জনগণের কি ভালোবাসা? হ্যাঁ, জনগণ তাদেরকে 5 বছর চাই, আমিও চাই। ঠিক বলছেন তো, ভুল তো কিছু বলেন নাই। এই সরকারকে 2029 সাল পর্যন্ত সময় দেওয়া উচিত, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। মাননীয় স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা মহোদয় একজন সহজ সরল উদার ও সাদা মনের মানুষ। দর্শক, এইভাবে জনগণের যে আকাঙ্ক্ষা এই সরকারকে 5 বছর রাখতে হবে, ডক্টর ইউনূস সরকারকে 5 বছর রাখতে হবে, এতে রাজপথে কর্মসূচি দেওয়ার প্রয়োজন হতে পারে। এদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। প্রধান উপদেষ্টার পর এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা
যমুনায় এ বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন। অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। এর আগে ঐক্যমত্য কমিশন 6টি সংস্কার কমিশনের 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে 39টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি স্প্রেডশিট পাঠিয়েছিল।